চোরা দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থমকে গেল আমার চোখ। আমার সাথে ম্যাচিং করে খয়েরি রঙা শেরওয়ানি, সাদা রঙা প্যান্ট পরেছে নীল ভাইয়া। শেরওয়ানির হাত কোনই পর্যন্ত গোটানো, ঠোঁটে অসহ্য সুন্দর হাসি রেখা টেনে আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন উনি। বুঝতে পারছি না ওনার দৃষ্টি জুড়ে কি মাদকতা, না মুগ্ধতা, নাকি দারুণ কোনো তীক্ষ্ণ নেশা। সত্যিই বুঝতে পারছি না আমি, কারণ আমি তো ব্যস্ত ওনাকে দেখতে, ঘোর লাগা মস্তিষ্ক মগ্ন ওনার সৌন্দর্যকে পর্যবেক্ষণ করতে, অমায়িক হাসিটাকে উপভোগ করতে। আমি বারবার বলে চলি, হাজারো বার অবাক হই, হঠাৎ হঠাৎ আবার মুগ্ধ হই এই ছেলেটাকে দেখে। বারবার মাথায় একটা প্রশ্নই ভেসে আসে, ছেলেটা এত মারাত্মক সুন্দর কেন? চোরা দৃষ্টিতে ওনাকে দেখতে গিয়ে কখন যে মনোযোগী দৃষ্টি নিক্ষেপ করেছি তা আমার জানা নেই। হঠাৎ করে খকখকে কাশির আওয়াজ শুনে আমার হুঁশ ফিরল। নীল ভাইয়ের দিক থেকে দৃষ্টি সরিয়ে সায়রা ভাবির দিকে নজর দিলাম। ভাবিকে মিটিমিটি হাসতে দেখে বুঝলাম খকখকে হাসিটা ভাবি দিচ্ছিলেন। আমি ঘাবড়ে গেলাম। সায়রা ভাবি তৎক্ষণিক আমায় চিমটি কেটে শয়তানি হাসি দিয়ে বলল, কি আমার দেবরকে দেখে তো তোমার পছন্দই হয় না, তাহলে চোরের মতো তাকাচ্ছ কেন ওর দিকে? মনে ধরেছে বুঝি? বেশ লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে গেছি। ভুল করে তাকিয়ে যে এভাবে বিপদে পড়ব তা বুঝতেই পারিনি। লজ্জিত দৃষ্টিজোড়া নিচে নামিয়ে রাখলাম আমি। নীল ভাইয়ের দিকে তাকানো আমার একদম উচিত হয়নি, তাতে বেশ অনুতপ্ত আমার বিবেক। মাঝে মাঝে আমার মধ্যে যে কি হয়ে যায় তা আমি জানি না, আবেগের বশে গা ভাসিয়ে বিবেকহীন হয়ে পড়ি। ভাবি হে হে করে বলল, চোখ নামালে কেন দেবরানী? আমার দেবর যে চোখের পলক ফেলছে না, হা করে তাকিয়ে আছে তোমার দিকে, চোখ উঠিয়ে দেখো একটু। আমি মাথা তুলে তাকালাম না। সায়রা ভাবি উৎসুক গলায় নীল ভাইয়ের দিকে প্রশ্ন ছুড়ল, বলেছিলাম কি চোখের পলকটা একটু নাড়ালে হয় না? বাহ, পাবলিক প্লেসের কত দেখবে ওকে দেবরাজ, মন ভরছে না নাকি? মেকি হেসে কথাটা বলল সায়রা ভাবি। ওই মুহূর্তে চৌকি থেকে লাফ মেরে তার তলদেশে ঢুকে যেতে ইচ্ছে করছে আমার। তাতে হয়তো কিছুটা লজ্জাবোধ একটু হলেও কমতো। মস্তিষ্কে একটা প্রশ্ন এসে বারবার আমার বিষাদ মস্তিষ্কটাকে উত্তেজিত করছে। নীল ভাই কি সত্যি আমার দিকে তাকিয়ে আছে, পলক ফেলছে না? একটু আগে যখন ওনাকে দেখছিলাম তখনও উনি আমাতেই চেয়েছিল, এখনও কি তবে আগের মতোই তাকিয়ে আছেন? কৌতূহল দমাতে না পেরে মাথা নিচু অবস্থায় চোরা দৃষ্টিতে ওনার দিকে তাকালাম, ঠিক আগের মতো। নীল ভাইয়ের দিকে তাকাতেই সারা শরীর কেঁপে উঠল, এক চোটে লোমকূপ খাড়া হয়ে গেল, স্যাঁত করে উঠল বুকের ভেতরটা, হাত পা কেমন কাঁপতে লাগলো। হঠাৎ আমার ওপর এমন সব অনুভূতির অত্যাচার আছড়ে পড়ার প্রধান কারণ নীল ভাইয়ের অমায়িক চাহনি, ওনার নিষ্পলক তাকানোর ধরন। একটা ছোট্ট বাচ্চাও অবলীলায় বলে দিতে পারবে ওনার দৃষ্টিতে এখন ভরপুর মাদকতা বিচরণ করছে। এক নয়নে তাকিয়ে থাকে খুব মনোযোগী স্থির, চোখ দুটি স্পষ্ট সাক্ষ্য দিচ্ছে আমায় ওনার চোখ জোড়া, মুগ্ধ, তৃষ্ণা কাতর, নেশাতুর। এতটুকু যথেষ্ট আমায় অত্যাচার করতে, যাকে এক কথায় অনুভূতির অত্যাচার বললে চলে। আমার ভাষায় এর আরেকটা নাম দেওয়া যায় অস্বস্তির অত্যাচার। আমি রীতিমতো অসুস্থ হয়ে পড়ছি। নীরব থেকেও লোকটা আমায় নিদারুণ লজ্জায় ফেলছে, অস্বস্তিতে বেকাইহিল করছে। এমন তো নয় যে নীল ভাইয়া আমায় কখনো দেখেনি, এই ঘন্টাখানিক আগেও আমায় দেখেছে। এত দেখেও কি অসভ্য লোকটার মনের স্বাদ মেটেনি? পাবলিক প্লেসে এভাবে গরুর মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে নিজের সাথে সাথে আমার মান-ইজ্জত ধূলিসাৎ করার কোনো মানে হয়? লোকজন কি ভাবছে? সি, লোকটার কি চক্ষু লজ্জা নেই? আমার ধারণা মোতাবেক আসলেই কি উনি অসভ্য লোক? তাই তো মনে হচ্ছে। নীল ভাইয়ের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারিনি আমি। এরকম ভস্য করা চাহনির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, তাতে ভেতর ঘরে থাকা আমিটা হাঁসফাঁস করতে শুরু করে। বড্ড খারাপ লাগা আসে। আমি ছোট থেকেই একা থাকতে ভালোবাসি। নীরব ছিমছাম পরিবেশটা যেন আমার জন্যই তৈরি। আর ছোট থেকেই আমি লোকজনের চাহনিকে ভয় পেতাম, মারাত্মক অস্বস্তিতে ভুগতাম। লোকজনের কথা বাদই দিলাম, আমার আপন আম্মুটাও যদি আমার দিকে তাকাতো তখনও আমার কেমন যেন লাগতো। তাহলে নীল ভাইয়ের তাকানোতে আমার কি প্রচণ্ড খারাপ লাগছিল বলে বোঝাতে পারছি না। কি দেখে তুই এই মেয়েকে বিয়ে করেছিস নীল? ওর চেয়ে বেশি যোগ্য কি আমার রাহি ছিল না? বিদ্রূপ করে কথাটা বলল একজন। নীল ভাইয়ের ঘোর কাটল আকস্মিককার কথা শুনে। আমিও বিস্ময় নিয়ে তাকালাম। একজন মধ্যবয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে আমাদের সামনে। মহিলাটিকে দেখে আমার খুব বেশি কষ্ট হলো না। আমি চিনি মহিলাটিকে। উনি মামনির বড় বোন নাজনীন আন্টি।
মহিলাকে আমার একটুও পছন্দ নয়, এক কথায় দজ্জাল মহিলা তিনি। সায়রা ভাবির দিকে তাকিয়ে দেখলাম ভাবির ঠোঁটের হাসি মিলিয়ে মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেছে। নীল ভাইয়া নাজনীন আন্টির দিকে তাকিয়ে ঠোঁট এলিয়ে হাসলেন, বুকে হাত ভাঁজ করে বললেন, ভুল বলে খালামণি, কে কতটা যোগ্যতা বোঝার মতো বয়স আমার হয়েছে, আমি কচি খোকা নই। বিরস মুখে কথাটা বলল। এরই মাঝে মামনি এসে হাজির হলেন, উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, আরে আপা, কখন আসলে তুমি? নাজনীন আন্টি গুমোট কণ্ঠে বললেন, এ কেমন মেয়েকে বাড়ির বউ করে এনেছিস নন্দিতা? না আছে রূপ, না আছে তার কোনো গুণ, বাপ মা কি ভালো কোনো শিক্ষা দীক্ষা দেয়নি এই মেয়েকে? আমি আসার পর থেকে একটা সালাম পর্যন্ত দিল না, অসভ্য মেয়ে ছেলে। আমার খুব খারাপ লাগলো মহিলার তেতো কথা শুনে, চোখ ছলছলে হয়ে আসলো মুহূর্তেই, গলায় আটকে গেল কান্নারা। আমাকে যা বলে বলুক, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার আব্বু আম্মুকে নিয়ে বাজে কথা তুলবে, আমার শিক্ষায় আঙুল তুলবে। আমাকে ওরা যথেষ্ট শিক্ষা দিয়ে বড় করেছে, আজ পর্যন্ত কেউ আমার শিক্ষায় আঙুল তোলেনি, তুলতেও পারিনি, তাহলে আজ কেন এমন শুনতে হলো আমায়? আমি কি সত্যি খুব অভদ্রতার কাজ করে ফেলেছি? উনি আসার পর ওনাকে সালাম দেওয়ার সুযোগটাও আমার হয়নি। উনি নীল ভাইয়ার সাথে কথা বলতে ব্যস্ত ছিলেন, তখন কিভাবে ওনাকে সালাম দিতাম আমি? এতে কি আমি খুব অপরাধ করে ফেলেছি? নীল ভাইয়ের নির্লিপ্ত চাহনিতে একবার আমার দিকে এক নজর তাকিয়ে মৃদু হেসে তাচ্ছিল্যের স্বরে বললেন, কি জানো তো খালামণি, আমার বউটা না একদম আমার মতো হয়েছে। ও মানুষের মুখ দেখেই বুঝে যায় কে আসলে কেমন, আর তাই আমার বউ সবাইকে সালাম দেওয়ার প্রয়োজন মনে করে না। সবাই তো আর সালাম সম্মান এসব ডিজার্ভ করে না, তাই না? বাঁকা হেসে কথাটা বলল নীল ভাইয়া। মহিলা তেলে বেগুনে জ্বলে উঠলেন, কপট রেগে বললেন, দেখছিস বোন, এখন থেকেই বউয়ের ফোরে কিভাবে কথা বলছে দেখ। এক রাতেই বশ করে নিয়েছে মেয়েটা। তোকে কি এমন মধু খাইয়েছে নীল যে এক রাতে তুই বউয়ের আসল ধরা হয়ে উঠলি? নীল ভাইয়াকে উদ্দেশ্য করে কথাগুলো বলল নাজনীন আন্টি। আন্টির অপমানজনক কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না, টপ টপ করে ঝরে পড়ল ফোঁটা কয়েক চোখের পানি। আমি নীল ভাইয়াকে বশ করেছি? চারপাশের মানুষজন বেশ উৎসুক হয়ে তাকিয়ে আছে এদিকে। মহিলা একটু জোরে জোরে কথাগুলো বলেছে। উঠোনে ছড়িয়ে ছিটিয়ে থাকা অতিথিদের মধ্যে কেউ না কেউ তো নিশ্চয়ই শুনেছে কথাগুলো। এসব ভেবে চোখের পানি আরও দৃঢ় হয়ে এলো। নীল ভাই আমার কাছে এসে আমার পাশে এসে বসলেন, আমার চোখের পানি মুছি দিয়ে ধমকের সুরে বললেন, খবরদার বলে দিচ্ছি, তোমার চোখে যেন এক ফোঁটাও আমি পানি না দেখি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি চুপ করে বসে রইলাম, চোখের কোণে পানি এখনও স্পষ্ট রয়েই গেছে। নীল ভাইয়ের চৌকিতে পায়ের ওপর পা তুলে বেশ আয়েশ করে রাজকীয় চালে বসলেন। তারপর দাঁত বের করে বিদ্রূপের সুরে হেসে হেসে বলল, বউরে তার স্বামীকে ঠিক কী ধরনের মধু খাওয়ায় তা হয়তো তোমার অজানা নয় খালামণি। প্রায় 40 বছর আগে তুমিও সময়টা পার করেই এসেছ। মহিলা নাক সিটকে বললেন, সি 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 সি, বড়দের সামনে এসব বলতে তোর মুখে আটকাচ্ছে না নীল? নীল ভাইয়া ডন্ট কেয়ার ভাব নিয়ে বললেন, না একদম না, তোমার মুখে যদি না আটকায় তাহলে আমার মুখে আটকানোর কথা নয় খালামণি, তোমারই ভাগ্নে আমি, সো তোমার মতোই তো হতে হবে নাকি? ঘটনাস্থলে মামাই চলে এসেছে। নীল ভাইয়ের বলা কথাগুলো সব উনিও শুনেছেন, তবে এখনও হয়তো কিছু বুঝে উঠতে পারেননি। মহিলার মুখ দেখে মনে হচ্ছে পারলে উনি নীল ভাইয়াকে আস্ত গিলে খাবেন। দাঁতে দাঁত চিপে নীল ভাইয়ের দিকে তাকিয়ে নিজের রাগ দমন করছেন। মামাই সায়রা ভাবির কাছ থেকে ঘটনার সবটা শুনে খেপে গেলেন। মামনিকে উদ্দেশ্য করে ধমকে সুরে বললেন, নন্দিতা, তোমার বোনকে পরিষ্কার বলে দাও, বউ দেখতে এসেছে, দেখে যেন চলে যায়। আমাদের মেয়েকে নিয়ে বাজে কথা বললে আমি কিন্তু সহ্য করব না, বুঝতে পেরেছো তুমি? মহিলার মুখটা অমাবস্যার রাতের মতো কালো হয়ে গেল। মামাই ওনাকে ইনডাইরেক্টলি অপমান করেছে তা মহিলাটা বেশ বুঝতে পেরেছে, আর তাই মহিলার মুখটা এমন বট গাছের পেতনির মতো করে কালো হয়ে গেছে। মামনি ওনার বোনের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন, তারপর অতীব শান্ত কণ্ঠে বললেন, আপা, তুমি তারাকে চেনো না, ওর শিক্ষা দীক্ষা সম্বন্ধে তুমি কিছুই জানো না, তাই না জেনে না শুনে কাউকে এমন কটু কথা শোনানো শোভা পায় না, তোমারও পায়নি। আশা করি এ ধরনের কথা তোমার মুখে আর শুনতে পাবো না। মহিলার আগে গস্তে গস্তে রাহি রাহি বলে চিৎকার করতে লাগলেন। একটু পরেই রাহি আপু এসে হাজির হলো। রাহি ওনার মেয়ের নাম, আর মেয়েটি ভাইয়াদের খালাতো বোন হয়। রাহি আপু এসে ওর মাকে মলিন মুখে ডেকে বলল, ডাকছিল মা? মহিলা উত্তপ্ত কণ্ঠস্বরে জানালেন উনি এই মুহূর্তে এখান থেকে চলে যাবেন। তা শুনে আপু নীল ভাইয়ের দিকে এক নজর তাকালো। খেয়াল করে দেখলাম রাহি আপুর চোখ লাল,
মুখে বিন্দু বিন্দু পানি কণার ছাপ স্পষ্ট। আচ্ছা, তবে কি মেয়েটা কাঁদছিল? রাহি আপু নীল ভাইয়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে অনুরোধী বাক্যে মলিন কণ্ঠে বলল, চলে যাওয়ার আগে তোর সাথে একটাবার কথা বলতে চাই নীল, জাস্ট একবার। নীল ভাইয়ের নিষ্ক্রিয় কণ্ঠে বললেন, কি বলবি বল। রাহি আপু কাতর স্বরে বললেন, এখানে না, একটু সাইডে চল প্লিজ নীল। নীল ভাইয়ের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। তার মানে উনি মেয়েটার প্রতি বিরক্ত, কিন্তু কেন? আর রাহি আপুই বা কেন ওনাকে ডাকছেন? কি এমন বলবে যেটা আমাদের সামনে বলা যাবে না? আমার মস্তিষ্কে বাধা প্রশ্নমালার উত্তরটা শুধু ওদের দুজনের কাছেই আছে। আমার কৌতূহলী ভাবনাদের ছেদ ঘটল আরও একবার রাহি আপুর অনুরোধী বাক্য শুনে। প্লিজ নীল, জাস্ট একবার, একটুখানি কথা বলেই চলে যাব আমি। ছলছলে চোখে তাকিয়ে বলল কথাটা রাহি আপু। বেচারি মেয়েটার এত অনুরোধ শুনে নীল ভাই একটু নরম হয়ে রাজি হয়ে গেলেন। উঠোনের এক কোণের নিরিবিলি জায়গায় নিয়ে গেল রাহি নীলকে। তারপর নীলের হাত চেপে কাঁদতে লাগলো সে। আমার ভালোবাসার কোনো দাম নেই তোর কাছে? এভাবে আমাকে ঠকাতে পারলি নীল? এক ঝটকায় হাত ছাড়িয়ে ফেলল নীল, কাঠ গলায় বলল, আমি তোকে ঠকাইনি রাহি, তুই শুধুই আমার বন্ধুরূপী কাজিন। তোকে আমি কখনই অন্য চোখে দেখিনি, এটা তুই ভালো করেই জানতিস। আর আমি যে তোকে সেই ছোট্ট থেকে ভালোবাসতাম, তা কি তুই জানতি না? হ্যাঁ জানতাম, কিন্তু আমার করার মতো কিছুই ছিল না রাহি। তুই আমায় যতটা ভালোবাসিস তার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসি আমি তারাকে। সেই ছোটোবেলা থেকে আমি পিসিটাকে আমার সবটা দিয়ে ভালোবাসা দিয়ে দিয়েছি। আমার অস্তিত্বে, আমার মনে, আমার জীবন জুড়ে শুধুই ওই থাকে। কি করে ওকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতাম। রাহি দীর্ঘশ্বাস ফেলল। ক্রমেই তার চোখের পানির ফোঁটাগুলো সব গাঢ় হয়ে আসছে। এক আকাশ হতাশা নিয়ে সে নীলকে বলল, আচ্ছা নীল, তারার মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নেই? ও কি আমার চেয়ে অনেক বেশি সুন্দরী? নীল হাসে। হাসিটা হয়তো সুখের বা রসিকতার হাসি নয়, বলা যায় এটা তাচ্ছিল্যের হাসি বটে। তুই বোকার মতো কথা বলে ফেলেছিস রাহি। ভালোবাসার সংজ্ঞাটা হয়তো তুই জানিসই না। যন্ত্রণায় ফেটে যাওয়া হৃদয় নিয়ে খুব কষ্টে কান্না আটকে ধরা গলায় রাহি বলল, ভালোবাসার সংজ্ঞা তো অনেক হয় নীল। তোর কাছে ভালোবাসার সংজ্ঞা ভিন্ন, আর আমার কাছেও ভিন্ন। ভালোবাসার সংজ্ঞা 1000 রকম, তাই নয় কি? 1000 রকম সংজ্ঞাগুলোতে একটা কমন জিনিস আছে জানিস, যা সব সংজ্ঞাতেই সিমিলার। তুই বললি না তারা তোর চেয়ে বেশি সুন্দরী কিনা? আমি কখনো ওর সাথে তোর তুলনা করিনি, ইনফ্যাক্ট এখনও করছি না। ভালোবাসা শুধু সৌন্দর্য দিয়ে হয় না, ভালোবাসা হয় মনের টানে। মুখ দেখে ভালোবাসা হয় না, রূপ দেখেও হয় না, হয়ে যায় আকস্মিক। হ্যাঁ, ভালোবাসা জিনিসটা খুব আকস্মিক রাহি। কখন কিভাবে ভালোবাসা নামক চোরাবালিতে মানুষ ফেসে যায় তা সে নিজেই বুঝতে পারে না, যেমন আমি পারিনি। কবে কখন কিভাবে আটকে গেলাম আকস্মিক বাঁধনটায়, তা আমার নিজেরও অজানা। একটু থেমে, সৌন্দর্যের কথা বলছিস তো? তাহলে শোন, পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটাকে যদি তারার পাশে দাঁড় করিয়ে আমায় জিজ্ঞাসাবাদ করা হয় মেয়েটা তার চেয়ে সুন্দরী কিনা, তখনও আমার জবাব একই হবে রাহি। আমি তখনও বলবো তারাই সবচেয়ে বেশি সুন্দরী। আমার কাছে আমার শ্রেষ্ঠ বউ, শ্রেষ্ঠ সুন্দরী ওই। কেন জানিস? কারণ আমি ওকে আমার মন দিয়েছি, আমার ধ্যান দিয়েছি। প্রয়োজনে আমার প্রাণটা সঁপে দিতে দ্বিধাবোধ করব না। মানুষ যখন কাউকে ভালোবাসে, বিশেষত ছেলেরা, তখন ছেলেটির চোখের পাতায় তার মনের মানুষ ছাড়া অন্য কেউ থাকে না। কারো দিকে মন লাগে না, ছেলেটার মনই তখন তার কাছে থাকে না। ফলাফলস্বরূপ কারো ওপর তার মন লাগে না। মাতাল হাসি দিয়ে কথাটা বলল নীল। নীলের শেরওয়ানির কলার চেপে ধরল রাহি, কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, কেন নীল, তোর মনটা কেন আমায় দিলি না তুই? ওই মেয়েটার মধ্যে কি আছে? আছেটা কি বল? কেন আমায় ভালোবাসলি না তুই? কেন? রাহির হাত থেকে শেরওয়ানির কলার ছাড়ালো নীল। অতপর নিখুঁত হেসে দূরদৃষ্টিতে তাকালো ছেলেটা। এখান থেকে স্পষ্ট তারাকে দেখতে পাচ্ছে নীল। গাল ফুলে চোখ মুখে এক পরস্ত কৌতূহল পুড়ে মন খারাপের মলিনতা মেখে বসে আছে তারা। তারাকে দূর থেকে দেখছে নীল, পলকহীন দেখছে। হয়তো দেখে তার মন ভরানোর চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে সে। প্রিয় মানুষটিকে দেখে কি কখনো মন ভরানো যায়? না, অসম্ভব। সারাদিন দেখেও তৃষ্ণার অনল মেটে না। নীলও পারে না তা করতে। ও তাকিয়েই থাকে বৃথা মন ভরানোর প্রচেষ্টায়। তার দিকে তাকিয়ে থাকা অবস্থায় ঘোর লাগা কণ্ঠে নীল রাহিকে উদ্দেশ্য করে বাক্য ছুড়ল, জানতে চাস তার মধ্যে কি এমন আছে? সত্যি জানতে চাস? তাহলে ওই দূরে তাকিয়ে দেখ,
খয়েরি জামদানি শাড়ি জড়ানো আমার রাজ্যের রানীকে দেখতে পাবি। কি নিদারুণ মায়াবী মেয়েটার মুখ খেয়াল করে দেখ। আমার শ্যামবতীর ছোট ছোট চোখগুলোতে তাকিয়ে দেখ, কি নিখুঁত মায়া ভরা ওর নয়নজোড়া। মন খারাপের ছাপ মেখেও যেন মেয়েটাকে মন ভোলানো দুপুরের রোদ পড়ি লাগছে। শুকনো ঠোঁটজোড়া দেখ, কি সুন্দর ধাঁচে আঁকা। দেখলেই তার ঠোঁটজোড়া শুয়ে দেওয়ার ইচ্ছে জাগে ভেতর ঘরে। ওর উল্লাস ভরা হাসিটা দেখলে পাগল হয়ে উঠি জানিস। খিলখিল হাসির শব্দ শুনে বুকের ভেতরটায় ব্যথা করে ওঠে। সুখ নামক চিনচিনে ব্যথা, বড্ড মায়াবী সে। ভালো করে দেখ কি নেই ওর মধ্যে মুগ্ধ নয়নে চেয়ে। নীলের বিরামহীন কথার বাণী শুনে বুকের ভেতর থাকা কষ্টগুলো সব উথলে উঠল। মাটিতে হাঁটু গেড়ে কান চেপে ধরে বসে পড়ল রাহি। হাউমাউ করে কাঁদতে কাঁদতে উচ্চ স্বরে বলল, চুপ কর নীল, চুপ কর। আমি আর সহ্য করতে পারছি না, চুপ কর প্লিজ। মাথার নিচু করে চোখের জল ফেলে রাহিকে টেনে তুলল নীল। ওর চোখের পানি মুছি দিয়ে বলল, এভাবে কাঁদিস না, আমার ভালো লাগছে না দেখে। আমি পারছি না, আমাকে মেরে ফেলো না প্লিজ। তোর পাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারছি না, বিশ্বাস কর। জায়গাটা তো আমার হওয়ার কথা ছিল, অথচ অন্য কেউ আছে। আমি পারছি না এত যন্ত্রণা সহ্য করতে। আমাকে মেরে ফেল না প্লিজ, দয়া কর একটু। জায়গাটা তোর কখনোই ছিল না রাহি, যে আজ আছে সে আগেও ছিল। তারা ব্যতীত কেউ আমার পাশে আমার জীবনে জায়গা দখল করতে পারবে না, কখনোই না। একতরফা ভালোবাসা হয় না। তুই এখন স্বামী কষ্টে ভুগছিস, এটা স্বাভাবিক। কিন্তু কি বলতো, তোকে আমি কখনো ভালোই বাসিনি, আর বাসতেও পারতাম না। শুধু শুধু চোখের পানি ফুরিয়ে কী লাভ বলতো? আমাকে তো তুই কখনো পাবি না। রাহি নীলের ওপর আপদ দৃষ্টি নিক্ষেপ করলো। হতাশায় শঙ্কিত হয়ে বলল, তুই এতটা নির্দয় কি করে হতে পারিস? তোর কি আমার ওপর একটু মায়া হচ্ছে না নীল? একটুও না? রাহির কথার কোনো প্রকার ভ্রুক্ষেপ না করে নীল কাঠ গলায় বলল, কান্না থামা রাহি, প্লিজ স্টপ ক্রাইং। লোকজন দেখলে খারাপ বলবে, যা হর নয় তা নিয়ে আর ভাবিস না। এতটুকু বলেই নীল চলে এলো স্টেজের কাছে। নীলকে আসতে দেখে তারা ছোট ছোট চোখ করে তাকালো। মেয়েটার মাথায়, মনে, সারা শরীরে শুধুই কৌতূহল বিচরণ করছে। নীল আসার মিনিট পাঁচেকের মধ্যে চোখ মুখ স্বাভাবিক করে রাহিও সেখানে গেল। রাহির ফোলা ফোলা রক্তিম চোখ দুটো দেখে তার খুব সন্দেহ হচ্ছে। ব্যাপার কি, একটু আগে ভালো মানুষ গেল আর এখন ফিরে এলো ফোলা চোখ নিয়ে। আমি সায়রাবাবির হাত ধরে বাহুতে গুতাতে লাগলাম। কানে কানে বললাম, ভাবি, রাহি আবুকে দেখো, মেয়েটা মনে হয় কেঁদেছে। কিন্তু কেন বলো তো? ও তুমি বুঝবে না গো, পরে আমি তোমায় বুঝিয়ে বলবো। আমি আর জোরাজোরি করলাম না, চুপটি মেরে বসে থাকলাম। রাহি আপুরা চলে গেলেন। যাওয়ার আগে আপু আমার দিকে এক পলক তাকিয়েছিল। চাহনির ধরন আমার অজানা, নাম না জানা চাহনি ছিল সেটা। এক এক করে সব অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিলেন মামনি। এক একজনের মুখে এক এক রকম সমালোচনা। কেউ বলছে বউ এত রোগা কেন, আরেকটু মোটাকাটা হলে নাকি অস্ফুরি দেখতে লাগতো। কেউ আবার বলে আরেকটু ফর্সা হলে ভালো হতো। কারো আবার আমার ফেস কাটিং পছন্দ নয়। উফ, এদের সমালোচনা দেখে মনে হচ্ছে আমি মানুষ নই, বাজারের কোনো পণ্য। তাই খুঁজে খুঁজে আমার খুঁতগুলো বের করা হচ্ছে। নীল ভাইয়ের মেজো ফুপু সরাসরি তো আমাদের সামনেই বলে ফেললেন, বউ ঠিকই আছে, শুধু গায়ের রঙটা একটু চাপা। আমাদের নীল ধবধবে ফর্সার বউটা শ্যামলা হয়েছে। ইতস্তত ভাব নিয়ে বলল কথাটা। নীল ভাইয়ের ফুপুর কথা শুনে আমার বেজায় মন খারাপ হলো। যদিও মহিলা ভুল কিছু বলেনি, নীল ভাইয়া আমার চেয়ে হাজার গুণ ফর্সা। দেখতে মাশাআল্লাহ রাজপুত্রের থেকে কম নয়। পড়াশোনাতে অলওয়েজ টপার, হাতে বিদেশি ডিগ্রি আছে, খুব শীঘ্রই চাকরিও হয়ে যাবে। কোনো খারাপ স্বভাব নেই, সিগারেট, ড্রিঙ্কস বা মেয়ের নেশে কিচ্ছু না। এমনকি 5 ওয়াক্ত নামাজে ঠিকঠাক পড়ে। ওনার কোনো প্রকার কোনো খুঁত নেই। এক কথায় আমার জীবনে দেখা নিখুঁত মানুষ উনি, একমাত্র উনি। আর আমার কথা আর কি বলি, সাদামাটা শ্যামলা, অকাশ অকর্মার ঢেকি। আমার সাথে নীল ভাইয়ের সত্যিই যায় না। আমার মতো অযোগ্য একটা মেয়েকে কেন বিয়ে করলেন উনি? আজ আমি ওনার পাশে দাঁড়িয়ে আছি বলেই তো সবাই জ্ঞান দিতে পারছে। আমার কারণে আজ গোটা পরিবারকে কথা শোনাতে পারছে এরা, জ্ঞান বাড়তে পারছে, বিদ্রূপ করতে পারছে। নীল ভাইয়া এই ভুলটা না করলেও পারতো। আমার জন্যই ওদের এসব শুনতে হচ্ছে। নিজেকে খুব ছোট মনে হচ্ছে আমার চোখ সামান্য ঝাপসা হয়ে আসলো। মাথা নিচু অবস্থায় খুব করে চেষ্টা করছে আমার মন খারাপের ভাব সবার থেকে আড়াল করতে। কতটা পেরেছে জানা নেই আমার। মহিলার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নীল ভাইয়া পাল্টা জবাব দিল। কুটিল হেসে বললেন, ফুপি, আমার বউ শ্যামলা তাতে কি হয়েছে? তুমি কি খুব ধলা নাকি?
তবুও তো আমার ফুপাকে অনেক আগেই পাগল করে রেখে দিছ, তাই নয় কি? মেকি হেসে। ব্যাস এতটুকু শুনেই মহিলা খুশিতে গদগদ। উনি এতটাই খুশি হয়েছেন যে এটা খেয়ালই করেননি যে নীল ভাই ওনাকে খোঁচা মেরে প্রশংসা বইকে অপমান করেছেন। কথায় আছে না, জুতো মেরে গরুদান। নীল ভাইও সেম প্রসেসটা অ্যাপ্লাই করেছেন। মহিলা খুশি হয়ে লাজুক হেসে বললেন, যাহ, কি যে বলিস না। লজ্জা পেয়ে কথাটা বলল। নীল ভাইয়া ঠোঁটের কোণে নাটকীয় হাসি ঝুলিয়ে বললেন, আরে ঠিকই বলছি ফুপি, এই বয়সে তুমি যে সুন্দরী, তাতে ফুপা পাগল না হয়ে যাবে কোথায় বলো? তুই সত্যি বলছিস নীল? উৎসাহিত কণ্ঠস্বরে। মহিলার উৎসাহে বিরূপ প্রতিক্রিয়া নিয়ে নীল ভাইয়া বলল, অবভিয়াসলি ট্রু। বিলিভ না হলে মিররে নিজের রিফ্লেকশনটা গিয়ে দেখো। না থাক, তুই যখন বলছিস তখন সত্যি তাই হবে। আমার লক্ষ্মী ছেলে। খুশি হয়ে নীল ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলল মহিলাটি কথাটা। মহিলার চোখে ফাঁকি দিয়ে তার অগোচরে নীল ভাইয়া বাকি সকলের দিকে তাকিয়ে বাঁকা হেসে চোখ টিপ দিল। সবাই মুখ টিপে হাসছে, শুধু আমি ব্যতীত। নীল ভাইয়া যে এরকম জিনিস তা আমি আজই জানলাম। কি সুন্দর ফুপিকে পটিয়ে পটিয়ে মুখ বন্ধ করে দিল, তাও আবার বিনা ঝগড়া ফাসাদ করে। অবিশ্বাস্য। আমি সারা ভাবের দিকে বোকা বোকা দৃষ্টিতে তাকালাম। নীল ভাইয়ের কাণ্ড দেখে থিতিয়ে গিয়েছে মস্তিষ্ক। সারাভাবি হেসে কুটি কুটি হয়ে পড়েছে। মামাইয়ের মেঝো বোন যদি এখানে না থাকতো তাহলে ওনার অনুপস্থিতিতে ভাবি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেত। আমার তো তাই মনে হচ্ছে। সারাভাবি কোনো রকম নিজের হাসি নিয়ন্ত্রণে এনে আমার কানে ফিসফিস করে বলল, আমাদের এই মেঝো ফুপু শাশুড়ি মেয়ে খুব দজ্জাল টাইপের মহিলা, বুঝলে? কিন্তু ওনার একটা বিশেষ দুর্বলতা আছে। ওনার জন্মসূত্র যদি ওনার প্রশংসা করে তাহলে উনি একেবারে গলে জল হয়ে যায়। এই কথাটা আমরা সবাই জানি, তাই তোমাকেও জানিয়ে রাখলাম। যখনই ফুপি কোনো ঝামেলা বাঁধায় তখনই আমরা এই টেকনিক অ্যাপ্লাই করি, যেমন নীল ভাইয়া একটু আগে করলো। দরকারে তুমিও করবে। হা হা হা। হা হয়ে গিয়ে ফ্যালফ্যাল করে নির্বিকার চাহনিতে তাকিয়ে থাকলাম আমি। কি ভয়ানক দুষ্ট এরা সবাই। বোকাশোকা মহিলাটাকে পুরাই সার্কাসের জোকার বানিয়ে ছেড়েছে। দুপুর ঘনিয়ে মধ্য দুপুর হয়ে আসছে ক্রমেই। তার সাথে সাথে বেড়ে চলেছে খাবার খাওয়ার প্রস্তুতি। উঠোনে লাইন করে বিশাল সাইজের শীতল পাটি বিছানো হয়েছে, আর তার উপর দেখা যাচ্ছে কলা পাতার প্লেট। আমার বেশ মনে আছে ছোটোবেলা আমবাগানে ভাইয়াদের সাথে যখন পিকনিক করতাম তখন আমরা সবাই মিলে পাত পেরে বাবু হয়ে বসতাম, কলা পাতায় করে খিচুড়ি খেতাম। সেই খিচুড়ির অতুলনীয় টেস্ট এখনকার মুখরোচক বিরিয়ানি তো আর পাওয়া যায় না। হলুদ টি শার্ট পরা 7 থেকে 8 জন যুবক বয়সী ছেলে খাবার পরিবেশন করতে ব্যস্ত। অতিথিরা সবাই লাইনে এক এক করে বাবু হয়ে বসেছে। কলা পাতায় আতপ চালের ভাত আর মুগ ডাল দিয়ে রাধা কচুর তরকারি এক এক করে বেশ ধীরস্থির করে সুন্দর ও সাবলীলভাবে পরিবেশন করা হচ্ছে। নজরদারি করে দেখলাম বড় বড় ভাজা মাছের চাকা, আর তার সাথে মাংস আছে। কিসের মাংস তা এত দূর থেকে দেখে অনুমান করতে পারছি না। আমি অবাক হয়ে যাচ্ছি এটা ভেবে, মাত্র একদিনে এত কিছুর ম্যানেজমেন্ট কিভাবে করলো মামাই? এতগুলো কলাপাতা, শীতল পাটি, আতপ চাল। আমার এই জীবনে আমি আজ পর্যন্ত কখনো আতপ চাল খাইনি, শুধু আম্মুর মুখে শুনেছি মাত্র। এই জিনিসগুলো এখনকার সময় পাওয়া দুষ্কর, তথাপি দুর্লভ বটে। অনুষ্ঠানের আয়োজনে চারপাশ বেশ সাজানো গোছানো পরিপাটি। কোথাও এক চিমটি পরিমাণও খুঁতো ধরা যাবে না, এতটাই পরিপাটি সব কিছু। অতিথিদের মুখে খুশি আর উত্তেজনার ঝলক স্পষ্ট দৃশ্যমান। কারণটা আমি ধরতে পেরেছি। এই শহরে পরিবেশে গ্রাম্য সংস্কৃতির প্রাদুর্ভাব এখন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এমনকি আধুনিকতার ছোঁয়ায় গ্রামও এখন শহরের মতোই আধুনিক। কোথাও আর এই পুরনো দিনগুলোর ছিটে ফোটার অস্তিত্ব পাওয়ার বুদ্ধি নেই। কলাপাতায় করে চুরুই ভাতে উদযাপন, কাঁসার থালায় ভাত খাওয়া, গভীর কুয়ার সুপেয় পানি, মাটির চুলায় রমণীদের রান্না, বাঁশের মাচায় বসে বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওঠা, গরমের রাতে উঠোনে পাটি বিছিয়ে তার ওপর শুয়ে আকাশের তারা গোনা। আমার স্পষ্ট মনে আছে ছোটোবেলার জ্যৈষ্ঠ মাসে সন্ধ্যার পর উঠোনে পাটি বিছিয়ে আমি, আম্মু, শিশির ভাইয়া খুব গল্প করতাম। শুয়ে শুয়ে তারা দেখতাম। তারা গোনা নিয়ে ভাইয়ের সাথে টান টান কম্পিটিশন চলতো আমার। গুনতে গুনতে হারিয়ে ফেলতাম তারাদের সংখ্যা। তারপর আবার প্রথম থেকে শুরু করতাম। আন্দাজে একটা সংখ্যা বলে চিটিং করে ভাইয়া জিতে যেত বারবার, আর আমি তখন হাত পা ছুড়ে কাঁদতে কাঁদতে আম্মুর কাছে বিচার দিতাম। কি সুন্দর ছিল ওই দিনগুলো। কোথায় হারিয়ে গেল ওইসব স্মৃতি? এখন আর ওই দিনগুলো চাইলেও ফিরে পাবো না। গ্রাম্য জিনিসপত্রের মতোই পুরনো দিনের শান্তি, তৃপ্তি এগুলো বিলুপ্ত হয়ে গেছে। আধুনিক যুগে সুখ আছে, আরাম আছে, সমৃদ্ধি আছে,
আছে বিলাসিতা, কিন্তু আগের দিনের তৃপ্ততা, আনন্দ, শান্তি আর এসব নেই। আগের দিনের মানুষ একবেলা কম খেয়েও খুব শান্তিতে জীবন কাটাতো। কষ্টেও ছিল সুখের ছোঁয়া, আড়ষ্ঠতা, সুখের অনল, যা এখন আর নেই, হারিয়ে গেছে সময়ের স্রোতের সাথে। খুব মিস করি দিনগুলোকে। আর তাই অতিথিরা আজ একটু হলেও খুশি, কারণ ওরা শহরের জীবনের একঘেয়েমির মাঝেও খুঁজে পেয়েছে গ্রামীণ জীবনের পুরনো সেই স্বাদ। আমার ঠোঁটে কিঞ্চিত পরিমাণ হাসি খেলে গেল হুট করেই। এটা ভেবে ভালো লাগছে যে আমার বউ ভাতের অনুষ্ঠানে সবাই এত আনন্দ করছে। বিয়েটা মানি না ঠিক, কিন্তু আজকের এই মুহূর্তটাকে আমি এনজয় করছি, এবং সেটা মন থেকে। সত্যি মামাইয়ের কোনো তুলনা হয় না। মামনি, কেমন আছো তুমি? আনমনে কোথাও একটা দৃষ্টি নিক্ষেপ করে ভাবনার বালুচরে হাঁটাহাঁটি করছিলাম, তবে হঠাৎই কেউ যেন আমায় সেখান থেকে টেনে বাস্তবে ফিরিয়ে আনলো। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখি আব্বু আমার বাম পাশে দাঁড়িয়ে আছে। আব্বুকে দেখে প্রথমে খুব খুশি হলেও পরক্ষণে একরাশ অভিমানে ভরে গেল মনের ভেতরটা। ঘাড় ঘুরিয়ে গাল ফুলিয়ে রাগী সুরে বললাম, তোমাদের কৃপায় খুব ভালো আছি আমি। আর কিছু বলতে চাও? ইতিমধ্যে আম্মু সেখানে হাজির। আমি ওদের কারোর সাথে আর একটা কথাও বললাম না, বলতেও চাই না। মামাই মামনি এসে আব্বু আম্মুকে সাদরে আপ্যায়ন করলেন, তারপর ওনাদের ভেতরে নিয়ে গেল। বিচলিত হয়ে এদিক ওদিক তাকাচ্ছি। আমার এভাবে তাকাতাকির মূল কারণ শিশির ভাইয়া। আমার বাড়ি থেকে সবাই এসেছে, আব্বু আম্মু এবং আমার কাজিনরা, শুধু ভাইয়া ব্যতীত। ও কি তাহলে আসেনি আমাকে দেখতে? কেন আসলো না ভাইয়া? খুব মন খারাপ হয়ে গেল আমার। ভেবেছিলাম ভাইয়া আসবে, কিন্তু ও আসেনি। আমার আসার দুয়ার হতাশায় ভেসে যাচ্ছে। আমি ও বাড়িতে থাকলে এতক্ষণে দুজন মারামারি করে বাড়ি মাথায় তুলে রাখতাম, অথচ আজ আমি কত শান্ত, চুপচাপ। আমার ভাইয়াটাকেও দেখতে পাচ্ছি না আমি। ওই তো আমার মন খারাপের হাসি ফোটানোর খোরাক ছিল, কিন্তু এখন ওকেই পাওয়া মুশকিল। সপ্তপর্ণে দীর্ঘশ্বাস ফেললাম, তার সাথে চোখ থেকে বেরিয়ে আসলো দু এক ফোঁটা অশ্রুবিন্দু। আই মিস ইউ ভাইয়া। কিরে ময়না, তোর কি মন খারাপ? কাছিস কেন পাগলি? মাথা তুলে তাকিয়ে দেখি ভাইয়া আমার ঠিক সামনে জিন্সের সাইড পকেটে হাত ঢুকিয়ে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়াকে দেখে চমকে উঠলাম আমি। ভাইয়া এসেছো? সত্যি? এক ঝটকায় ভাইয়াকে গিয়ে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলাম। আই মিস ইউ শিশু মানু, তুই আসছিস? কান্না জড়িত কণ্ঠে কথাটা বললাম। হরে খবিস, তোকে না দেখলে কি আমার ভাল লাগে ক? ইস, একদিন হলো আমার পেটের ভাত হজম হচ্ছে না। তোর মাথায় মারিনি কতদিন বল? বলে ঠাস করে আমার মাথায় চাটা মেরে দিল। ভাইয়া, তুই এখানে এসেই মারছিস? মানুষ হবি না আর, তাই না? বিরক্তি নিয়ে কথাটা বললাম। তোকে না মারলে আমি শান্তি পাই না, জানিস না জানোয়ার, দাঁত কেলিয়ে। এই কুত্তা ভাষা ঠিক কর বলছি। তোর লজ্জা লাগে না? এখানে এসে শুরু করেছিস। ভাইয়া জবাবে কিছু বলতে গিয়েও বলতে পারলো না, তার আগে সারা ভাবি প্রশ্ন ছুড়ে দিয়েছে। আরে ভাইয়া, আপনি এখন আসলেন? আর এসে টমেন্ট জেরি শুরু হয়ে গেল এক চোট হেসে। না ভাবি, জানোই তো আমার ময়না পাখিটাকে কত ভালোবাসি আমি। ওর সাথে টমেন্ট জেরি সো কখনই শেষ হবে না, নাকি রে ময়না? আমার দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে কথাটা বললাম। ভাইয়ের বাহুতে আচ্ছা মতো কিল ঘুষি মেরে তপ্ত রাগ মেটালাম। তারপর হুট করেই খিলখিল করে হেসে উঠলাম দুজনেই। ভেতরে থাকা মন খারাপের ছাপ নিমিশে কেটে গেল আমার শিশি মানুটাকে দেখে। ঘড়িতে দুপুর 3টা। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আমায় দেখে দেখে বিদায় নিয়েছে। আর কিছু আত্মীয় রয়ে গেছে। আজ যে কি প্রচণ্ড আনকমফোর্টেবল লাগছিল তা খাতায় কলমে লিখে প্রকাশ করতে পারবো না। সবাই কেমন কেমন করে তাকাচ্ছিল, বিশেষত মধ্যবয়সী রমণীরা। বাপরে, ওদের তাকানো দেখে মনে হচ্ছিল আমি কোনো জেল পলাতক আসামি বা ভিন্ন দেশের ভিন্ন প্রজাতি কোনো প্রাণী, আই মিন এলিয়ান। কি সাংঘাতিক তাদের চাহনি! না চাইলেও যে কেউ আনকমফোর্টেবল হয়ে পড়বেই, যেমন আমি হয়ে পড়েছিলাম। ড্রয়িং রুমের এক কোণে অকপট রাগ আর অসীম জেদ নিয়ে দাঁড়িয়ে আছি। আমার সামনে সোফায় আম্মু আব্বু মামাই মামনি বসে আছেন। শিশির ভাই আমার ঠিক পাশে, আর সায়রা ভাবি রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছে। ওদের সবার মুখে চিন্তার ছাপ। কারণটা আমি একটু আগে আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি, আমি আব্বু আম্মুর সাথে ওদের বাড়ি যাব না। কাল তাড়িয়ে দিয়ে আজ আবার ঘটা করে নিতে এসেছে, তাই না? ওরা নিতে আসলে আমি নাচতে নাচতে চলে যাব বললেই হলো নাকি? মামনিরা সবাই আমায় বোঝাতে বোঝাতে ব্যর্থ। বারবার বোঝাচ্ছে বিয়ের পর দিন বাপের বাড়ি যেতেই হয়, এটাই নিয়ম। কিন্তু আমি বুঝতে চাইলি তো, যে যা বলে বলুক, এসব নিয়মের টিউমের লেম এক্সকিউজ দেখিয়ে আমায় কেউ এ বাড়ি থেকে নিয়ে যেতে পারবে না। আমার যথেষ্ট আত্মসম্মান আছে। তাড়িয়ে দেওয়ার পর এখন আবার এসেছি নিয়ে যেতে। যাব না আমি, নেভার। মামনি আমার দিকে তাকিয়ে অনুরোধী বাক্য প্রয়োগ করে কাজ হাসিল করতে চাইল।
লক্ষ্মী মা আমার, আজ তোর বাপের বাড়ি থেকে ঘুরে আয়, কাল আবার তো চলেই আসবি, জেদ করিস না। মামনি ভাবছে একটু ইমোশনাল হয়ে কথা বললেই কলে যাব আমি, কিন্তু মামনি এটা জানে না একবার আমার মাথায় যা ঢোকে তাই থাকে। আমার ডিসিশনকে কেউ নড়চড় করতে পারে না, পারবেও না। আমি মামনির দিকে বুদ্ধিদীপ্ত দৃষ্টিতে তাকালাম, তারপর প্রচণ্ড স্বাভাবিক কণ্ঠে বললাম, মামনি আমি এই কথাটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি, কাল চলে আসতে হবে, তাহলে আজ কেন যাব আমি? অযথা অযথা ঝামেলা করে কী লাভ বলো তো? আমার কথা যদি ইচ্ছে করছে না আমি যাব না, জেদ ধরে। মামি আমি দেখতেছি, আপনি থামুন। মামনি কিছু বলার আগেই শিশির ভাইয়া ওনাকে আটকে দিল। অতঃপর মামনি চুপ হয়ে গেলেন। ভাই আমার হাত ধরে বাগানে নিয়ে গেল। কী হয়েছে ভাইয়া, তুই আমায় এখানে কেন আনলি? দেখ আমি তোদের বাড়িতে যাব না, বলেছি যাব না মানে যাব না, কড়া গলায় কথাটা বললাম। আমার কথা আগে ভালো করে শোন খবিস, তারপর বক বক করিস। আমার কাছে একটা আইডিয়া আছে, শোন। কি বলবি বল, গৌরব মুখ করে। আজকে তুই আমাদের সাথে চল, কালকে আমি কোনো একটা বুদ্ধি খাটায় তোকে রেখে দেবো, তারপর খালাবাড়িতে পাঠিয়ে দেবো। তুই এখানে ততদিন থাকবি যতদিন না পর্যন্ত নীলের সাথে তোর ডিভোর্স হচ্ছে। চোখ বড় বড় করে বিস্ফোরিত দৃষ্টিতে তাকালাম আমি, বিস্মিত কণ্ঠস্বরে বললাম, কি বলছিস ভাই এসব? ডিভোর্স? হ্যাঁ ডিভোর্স। তোর বিয়ে আমি আটকাতে পারিনি, কিন্তু তোকে এই সংসার থেকে যে করে হোক বের করবো আমি, প্রমিস। তুই শুধু আমাদের সাথে চল, বাকি সব আমার উপর ছেড়ে দে। জবাবে আমি শুধুই মাথা নাড়ালাম। মস্তিষ্কে অনেক কিছু চলছে, একটা কথাই ঘুরপাক খাচ্ছে, যে করেই হোক নীল ভাইয়ের থেকে মুক্তি পেতেই হবে, যে করেই হোক।